আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে আপনাদের জন্য রেখেছি মিনি ভাপা পুলির রেসিপি। বাংলাদেশের একটা ট্রেডিশনাল পিঠা বলতে পারেন। শীতে আমরা সচরাচরই ভাপা পুলি পিঠা খেয়ে থাকি, তবে আজকের পর্বে আমি আপনাদের মিনি ভাপা পুলি পিঠা তৈরি করে দেখাবো। আশা করব বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভাপা পুলি তৈরি করার জন্য প্রথমেই আমাদের চালের গুঁড়ার কাই তৈরি করতে হবে। আমি এখানে ফ্রেশ চালের গুঁড়া নিয়েছি 2 কাপ পরিমাপে, আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিলাম 2 কাপ পরিমাপে পানি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার পানির মধ্যে যখন একটা বলক উঠে আসবে তখন এর মধ্যে চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম, তারপর হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এবার এই চালের গুঁড়াগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করতে হবে। 4-5 মিনিট পর এবার একটা চামচের সাহায্যে চালের গুঁড়ার চারিদিকে একটু করে গর্ত করে দিচ্ছি। এতে করে পানিটা চারিদিক থেকে উঠতে পারবে আর চালের গুঁড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার সুযোগ পাবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখেছি। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে রাখবেন না, তাহলে দেখা যাবে পানি খুব দ্রুত শুকিয়ে যাবে কিন্তু চালের গুঁড়াগুলো সিদ্ধ হবে না। আরও 4-5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এবার চামচের সাহায্যে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার ততক্ষণ পর্যন্ত এভাবে করে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালের গায়ে থাকা পানিটা পুরোপুরি টেনে যায়। আর যখন চালের গুঁড়ার গায়ে লেগে থাকা পানিটা পুরোপুরি টেনে যাবে আর এটা অনেকটা আঠালো পর্যায়ে চলে আসবে, ঠিক সেই পর্যায়ে চালের গুঁড়ার এই কাইটাকে হাঁড়ি থেকে নামিয়ে একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিতে হবে। এবার গরম থাকা অবস্থাতেই এই চালের গুঁড়ার মিশ্রণটাকে মথে নিচ্ছি। মিশ্রণটাকে আমি কিন্তু গরম অবস্থাতেই মথে নিচ্ছি, আর কাজের সুবিধার জন্য আমি হাতের মধ্যে সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কোনো গ্লাস বা মগের সাহায্যেও এই মিশ্রণটাকে মথে নিতে পারেন। আর অবশ্যই মিশ্রণটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে যাতে করে মিশ্রণের মধ্যে কোনো দানাভাব না থাকে। তাই গরম থাকা অবস্থাতেই চালের গুঁড়ার এই কাইটাকে মথে নিতে হবে, তা না হলে যখন এই চালের গুঁড়ার কাইটা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দানা দানা ভাব দেখা দেবে, যার কারণে পিঠাগুলো তৈরি করার পর তেমন একটা ভালো হবে না। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু মিশ্রণটা অনেকটা স্মুথ করে মথে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা গোল বলের মতো তৈরি করে একটা বাটির মধ্যে রেখে দিলাম আর একটা ভেজা নেংড়ানো সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার চলে যাচ্ছি পুলি পিঠার জন্য পুর তৈরি করতে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিলাম 1 চা চামচ ঘি, আর ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে সুজিটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর এভাবে করে সুজিটা যদি ভেজে রান্না করে তারপর পুরটা তৈরি করা হয় তাহলে কিন্তু পুরটা খেতে বেশি ভালো লাগে। সুজি ভাজতে ভাজতে যখন এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিলাম 1 কাপ পরিমাপে নারকেল কোড়া। নারকেল কোড়ার সাথে সুজি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাপে গুড়, আর সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। অবশ্যই গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা যোগ করবেন। সবকিছু একসাথে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে লিকুইড দুধ। দুধ দিয়ে দেওয়া হয়ে গেলে সবকিছুকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি, আর সবকিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিতে নিতেই দেখবেন মিশ্রণটা কিন্তু অনেকটা আঠালো হতে শুরু করবে। যেহেতু এর মধ্যে দুধ ব্যবহার করেছি তাই সুজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু মিশ্রণটা আঠালো হতে শুরু করেছে, আর এই পর্যায়ে একটু ঘন ঘন নেড়েচেড়ে এই মিশ্রণটাকে রান্না করতে হবে। আর যখনই দেখবেন মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে এসেছে আর প্যানের গা ছেড়ে দিচ্ছে তাহলে বুঝতে হবে মিশ্রণটা একদম রেডি। এবার এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম অবস্থাতে কিন্তু এই মিশ্রণটা দিয়ে পিঠা বানানো যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে। এবার যে চালের গুঁড়ার কাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা নিয়ে নিলাম, বাকি অর্ধেকটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার এই অর্ধেকটা কাই একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি, তারপর খুব ভালোভাবে মথে নিয়ে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার চারিপাশে শুকনা চালের গুঁড়া ছড়িয়ে দিলাম, তারপর এটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে।
আমি বেলুনের সাহায্যে একটা রুটি বেলে নিব, তবে এই রুটিটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। সাধারণত যেভাবে রুটি বেলে থাকি সেম পদ্ধতিতে এই রুটিটাকে বেলে নিতে হবে। রুটিটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার একদম মোটাও রাখা যাবে না। খুব বেশি পাতলা করে যদি রুটিটাকে বেলেন তাহলে পুলি পিঠাগুলো ভাপে সিদ্ধ করার সময় ফেটে যেতে পারে। আর এর মধ্যে কিন্তু একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন করে বেলে নিয়েছি। এবার পুলি পিঠাগুলোকে তৈরি করার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাস দিয়ে এভাবে রুটিটাকে কেটে নিচ্ছি। আপনারা যদি পুলি পিঠাগুলোকে বড় করে তৈরি করতে চান সেক্ষেত্রে গ্লাসটা একটু বড় ব্যবহার করতে পারেন। অবশ্যই রুটিগুলোকে একটু গোল করে রাখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পুলি পিঠাগুলো সুন্দর হবে না। এর মধ্যে কিন্তু আমার সম্পূর্ণ রুটিটাই কেটে নেওয়া হয়ে গেছে। আর রুটিগুলো কেটে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ আছে এই অবশিষ্ট অংশ আবারও সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। পরবর্তীতে আবারও রুটি বেলে পুলি পিঠা তৈরি করা যাবে। এবার কেটে নেওয়া রুটির থেকে একটা রুটি হাতে নিয়ে নিলাম, আর যে নারিকেল আর সুজির পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়েছি, আর এটাকে লম্বাটে শেপ করে নিয়েছি যাতে করে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয়। মিশ্রণটাকে মাঝ বরাবর দিয়ে দিয়েছি, তারপর রুটির দুইটা সাইডকে আটকে দিয়েছি। আর পুলি পিঠা কিভাবে ভাঁজ করা হয় সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আপনারা চাইলে ভাঁজ ছাড়াও এই পিঠাগুলোকে তৈরি করতে পারেন, তবে ভাঁজ করলে পুলি পিঠাগুলো দেখতে ভালো লাগে। এর মধ্যে কিন্তু একটা মিনি পুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি আরো একটা পুলি পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য পুরটাকে আবারও মাঝ বরাবর দিয়ে রাখতে হবে। আর পুরটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন পুরটা যাতে খুব বেশি পরিমাণে না হয়, তাহলে কিন্তু পিঠাগুলো আবার ফেটে যেতে পারে। একইভাবে করে আমি আরো একটা পুলি পিঠা তৈরি করে নিলাম। আর আপনারা চাইলে কিন্তু মিনি পুলি পিঠার পরিবর্তে বড় সাইজের পুলি পিঠাও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে প্রসেসটা কিন্তু একই হবে, তবে রুটিগুলো একটু বড় সাইজের হবে। সবগুলো পুলি পিঠা তৈরি করা হয়ে গেলে পিঠাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত এগুলোকে ভাপে সিদ্ধ করছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি আগেই পানি গরম করে নিয়েছি। এবার এর উপর একটা স্ট্রেনার দিয়ে দিলাম, আর তার উপর একটা সুতি কাপড় বিছিয়ে রাখলাম যাতে করে নিচের থেকে ভাপটা সরাসরি পিঠার গায়ে না লাগে। এবার একে একে পিঠাগুলোকে এর মধ্যে বিছিয়ে দিলাম, আর একটু জায়গা ফাঁকা রেখে রেখে পিঠাগুলোকে বিছিয়ে দিতে হবে, কারণ পিঠাগুলো ভাপে সিদ্ধ হওয়ার পর কিন্তু একটু সাইজে বেড়ে যাবে। তাই একটা পিঠা যাতে আরেকটা পিঠার গায়ে লেগে না যায় তার জন্য অবশ্যই মাঝে একটু জায়গা খালি রাখবেন। এবার উপর থেকেও পিঠাগুলোকে ঢেকে দিলাম। যেহেতু হাঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাই হাঁড়ির থেকে পানিটা যাতে পিঠার গায়ে না পড়ে সেই জন্য পিঠাগুলোকে ঢেকে দিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে পিঠাগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো ভাপে সিদ্ধ করতে হবে। যেহেতু পিঠাগুলো ছোট সাইজের তাই পিঠাগুলো রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 7-8 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এর মধ্যে কিন্তু পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ভিতরের পুরটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার এই পিঠাগুলোকে খুব সাবধানে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ব্যাস, খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল বাংলাদেশের ট্র্যাডিশনাল ভাপা পুলি পিঠার রেসিপি। আমাদের বাংলাদেশে শীতের সকালটায় এই পিঠাটা খুবই জনপ্রিয়, আর এটা কিন্তু আমরা সবাই পছন্দ করে থাকি। সহজভাবে পিঠার রেসিপিটা আপনাদের তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।